দর্শক মণ্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠে। আমি মিজানুর রশিদ আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন 22 গজ। বাংলাদেশ শ্রীলঙ্কা বাঘসিংহের লড়াই কিছুক্ষণ পরে আবুধাবিতে, এবং এই ম্যাচে কারা খেলবেন, কিভাবে হবে একাদশ, কিভাবে সাজাবে সেট পিস, সবকিছু আজকে আলোচনা করব। এবং এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে হাজির হয়েছেন আমার সহকর্মী জিসান আহমেদ। জিসান ভাই, টান টান উত্তেজনা, এশিয়া কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আজকে থেকে কি মূলত এশিয়া কাপটা শুরু হবে? অবশ্যই খুব চমৎকার একটা কথা বললেন যে আজকে থেকে এশিয়া কাপ শুরু হবে কিনা। আপনি জানেন যে ভারত পাকিস্তানের ম্যাচ মানে হচ্ছে ক্রিকেট দুনিয়া অন্যরকম একটা ক্রেজ, কিন্তু আমরা জানতে পারলাম যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের টিকিট কিন্তু এখনও মানে অবিকৃত আছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান রাইভালরিটা আগের মতো রেটেড না, কারণ দেখা যায় ম্যাচের মধ্যে ইন্ডিয়া এক পেশে জিতে যায়। অন দ্য আদার হ্যান্ড শ্রীলঙ্কা আর বাংলাদেশ খুব টাফ ম্যাচ আমরা দেখি যখনই তারা কোনো টুর্নামেন্টে খেলে, কিংবা নিজেদের ঘরের মাটিতে এক দল আরেক দলকে সিরিজ খেলার জন্য আমন্ত্রণ জানায়, তখনও দেখি যে উত্তেজনা টান টান থাকে। সো ধরতে গেলে এশিয়া কাপের শুরু আজই হয়েছে, যেহেতু ভারত পাকিস্তানের ম্যাচ এখনো হয় নাই। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে কি আপনি কোনোভাবে নাগিন ডার্বি বলবেন? অবশ্যই নাগিন ডার্বি। যেদিন থেকে মুশফিকুর রহিমের ওই সেলিব্রেশন শুরু হয়, তারপর থেকে আসলে এই নাম না বললে ভুলই হয়। তো অবভিয়াসলি নাগিন ডার্বি, এবং মোটা থেকে বলতে হলে বেস্ট রাইভালরি ইন এশিয়া রাইট নাও বলতে হবে। এই ম্যাচে মুশফিকুর রহিমকে আসলে কতটুকু মিস করবে দুই দল? বাংলাদেশ হয়তো বা মিস করবে না। উইকেট কিপার হিসেবে জাকের আলী অনেক আছেন, যার স্ট্রাইক রেট অনেক ভালো মুশফিকুর রহিমের তুলনায়, কিংবা ওই টাইপের খেলে। মুশফিকুর রহিম মিডল অর্ডার ব্যাটিং করেন, জাকের আলী অনেক যে উইকেট কিপিং করলে বা লিড অন থাকলেও তারা মানে বেটার টি-20 প্লেয়ার দেন মুশফিকুর রহিম, এটা বলতেই হয়। এবং শ্রীলঙ্কাও মিস করতে পারে মুশফিককে। অনেকেই ফ্যানরা মজা করে ফাদার অফ শ্রীলঙ্কা বলে মুশফিককে। তো যখনই নাগিন ডার্বির প্রসঙ্গটা আসবে তখনই মানুষজন মুশফিককে মনে করবে, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। শরীফুল ইসলাম আসলে কতটুকু কার্যকরী হতে পারে যদি আজকের একাদশে শরীফুল ইসলামকে নেওয়া হয়? তাহলে কাকে বসিয়ে শরীফুলকে নেওয়া উচিত, আর শরীফুল কতটুকু কার্যকরী হতে পারে? উচিত, এই কথায় আমার একটু দ্বিমত আছে। অবশ্যই সে যদি খেলে তাহলে সে কার্যকরী হবে। আপনি দেখেছেন যে শ্রীলঙ্কার ঘরের মাটিতে যে আমরা গিয়ে তাদের বিপক্ষে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে আমরা টি-20 সিরিজ জিতলাম, সেখানে শরীফুল খুব ভালো বোলিং করেছেন এবং শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু খুব ভুগিয়েছেন। কিন্তু আমরা তো বাংলাদেশ, আমরা দেখবেন সবসময় ওই যে উইনিং স্ট্রিক আমরা ভাঙতে চাই না, যার কারণে আমরা প্রথম যে ম্যাচ জিতলাম হংকংয়ের বিপক্ষে, সেই একই একাদশ নিয়ে আমাদের আসলে হয়তো বাংলাদেশ টিম খেলতে নামবে। এর কারণ হচ্ছে আপনি দেখেন রিশাদ হোসেন এবং স্পিনার শেখ মেহেদী তো অবভিয়াস চয়েস, এবং রিশাদ হোসেন কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই ভালো খেলেন। এবং বিশেষ করে বলতে হয় যে তাদের স্পিনার হাসারাঙ্গাকে পেলেই তিনি একটু চেতে যান, তো তাকে তো বসানোর কোনো সুযোগ নেই। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান অটো চয়েস। তানজিম সাকিবকে বসানোর ক্ষেত্রে বা ধরেন তানজিম সাকিব বসিয়ে শরীফুলকে খেলাবে, কিন্তু সেই তানজিম সাকিব আগের দিন আপনার বেস্ট বোলার। তো বাংলাদেশ তো চাইবে না যে এরকম বেস্ট বোলারকে তারা আসলে বসিয়ে রাখুক। তো আমার মতে যে 11 জন প্রথম ম্যাচ খেলেছে সেই 11 জনই আজকে প্রমোট হওয়া উচিত। পরে আজকের ম্যাচের পর পারফরমেন্স, ম্যাচের রেজাল্টের উপর নির্ভর করে যে পরের একাদশটা কেমন হবে। তবে উচিত যে কথাটা বললেন সেটা হচ্ছে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার এই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। এবার একটু পরিসংখ্যানের দিকে চলে যাই, পরিসংখ্যান থেকে বাস্তবতায় ফিরবো আমরা। সর্বশেষ 10 টি-20তে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সমান জয় পরাজয়, এবং সর্বশেষ 6 টি-20তে বাংলাদেশের 4 জয়, শ্রীলঙ্কার 2 জয়। এই সর্বশেষ 6 ম্যাচের হিসাবটা যদি আপনি ধরতে চান, তাহলে এই ম্যাচটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু চ্যালেঞ্জফুল হবে, বা শ্রীলঙ্কার জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জফুল হবে? চ্যালেঞ্জটা আসলে দুই দলের জন্য সমান, তবে শ্রীলঙ্কা চ্যালেঞ্জ বেশি, এটা আমি বলবো। কারণ দেখেন, আপনি একটা টুর্নামেন্ট খেলার আগে যখন আপনার বেস্ট রাইভাল যে থাকে তাকে আপনি ঘরে আমন্ত্রণ দিয়ে আসলে খেলার জন্য নিয়ে আসেন এবং সেখানে হারেন, তখন আপনার কনফিডেন্স কিন্তু খারাপ হবে। সেম গোস ফর শ্রীলঙ্কা। কয়েকদিন আগে বাংলাদেশকে তারা আমন্ত্রিত করলো খেলার জন্য পুরো পূর্ণাঙ্গ সিরিজ, সেখানে কিন্তু তারা টি-20 সিরিজ হারলো। তো তাদের জন্য একটু বেশি চ্যালেঞ্জ যে না, বাংলাদেশ তো আমাদের ঘরের মাটিতে এসে আমাদেরকে হারিয়েছে, তাই এশিয়া কাপে আমাদের জেতাটা খুব গুরুত্বপূর্ণ। তবে এটাও মাথায় রাখতে হবে যে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স আছে ট্রফি জেতার, এবং এই ধরনের ম্যাচে কীভাবে খেলতে হয়, কীভাবে নার্ভ ধরে রাখতে হয়, সেটা বাংলাদেশের চাইতে শ্রীলঙ্কা অনেক বেশি ভালো জানে। তার মানে বোঝাতে চাইলাম যে পরিসংখ্যানে যে কথাটা আপনি বললেন, অবশ্যই সাম্প্রতিক পারফরমেন্সে প্লেয়ার বিবেচনায় বাংলাদেশের একাদশটাকে আমি বেশি প্রিভিলেজ দিব। হয়তোবা তাদের অনেক ভালো প্লেয়ার আছে যারা বিভিন্ন টুর্নামেন্ট খেলে থাকেন, আইপিএলের মতো টুর্নামেন্ট খেলেন, তারপরও বাংলাদেশের একাদশকে আমি বেশি প্রিভিলেজ মনে করি। কিন্তু ওই যেটা বললাম, শ্রীলঙ্কা আসলে
বিশ্বকাপ জয়ী দল, এশিয়া কাপ জয়ী দল, টি-20 ওয়ার্ল্ড কাপও জিতেছে। তাই ট্রফি নেওয়ার স্বাদ যাদের আছে তারা আসলে জানে যে ট্রফি নেওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় অপোনেন্ট যেই থাকুক না কেন তাকে কিভাবে হারাতে হয়। তাই এই জিনিসটা তাদের খুব ভালো জানা। এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আবুধাবিতেই ম্যাচগুলো হচ্ছে। প্রথম ম্যাচ আমরা দেখেছি হাই স্কোরিং একটা ম্যাচ ছিল, এক পেশে হাই স্কোরিং। বাংলাদেশের লাস্ট ম্যাচটাও আবুধাবিতেই ছিল। আজকের যে টেম্পারেচারটা আবুধাবিতে, এই টেম্পারেচার আসলে বাংলাদেশের টস জিতলে কি নেওয়া উচিত, বোলিং অথবা ব্যাটিং? দেখেন, আমরা এর আগে যে ম্যাচটা ছিল সেই ম্যাচ আমাদের ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজ, পাকিস্তান সিরিজ, এরপর হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ, বিগত সিরিজগুলো মেনশন করলাম। যেটা করা উচিত ছিল প্রস্তুতি হিসেবে, এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে, সেটা কিন্তু বাংলাদেশ করেনি। আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাটিতে আগে বোলিং করলাম, আগে ব্যাটিং করলে আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো হতো, যে আমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে যাচ্ছি সেখানে। এখন ধরেন বাংলাদেশ চাইবেই যাতে তারা টসে জিতে আগে বোলিং করে, কিন্তু বাই চান্স শ্রীলঙ্কা যদি সেই একই সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানদের টার্গেট থাকতে হবে যে তারা অ্যাটলিস্ট 170 করে। 170 করলে বাংলাদেশের বোলিং লাইন আপ মোটা থাকে ভালো। আমাদের পাওয়ার প্লেতে ভালো বোলিং করার মতো বোলার আছে। তাসকিন খুব ভালো বল করে থাকেন, শেখ মেহেদী, মুস্তাফিজ তো শেষের দিকে জায়ান্ট একজন পেসার, দুনিয়া অন্যতম সেরা পেসার ডেথ ওভারের ক্ষেত্রে, বামাতিদের ক্ষেত্রে তো অবশ্যই বেস্ট। তাই বাংলাদেশের জন্য যদি ব্যাটিং করে বাংলাদেশের 170 মাস্ট করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশ স্টেরিওটাইপ চিন্তা করতে পারে যে টসে জিতলে আমরা আগে বোলিং নিব, কিন্তু এটা খুব ব্যাকফায়ার করতে পারে তখন শ্রীলঙ্কা যদি আগে 180 করে ফেলে। বাংলাদেশ চেস করতে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে 165ও চেস করতে পারবে না। একদম একদম ক্লিয়ার থাকেন, মানে শ্রীলঙ্কা 170-এর কাছাকাছি দিলে বাংলাদেশের চেস করা অনেক কঠিন, কিন্তু বাংলাদেশ যদি আগে 170 করে তাহলে সেটা ডিফেন্ড করা খুব ইজি। আপনি বাংলাদেশের লাস্ট 10 বছরের ম্যাচ দেখেন, টি-20 ম্যাচ বলেন, আপনি ওয়ানডে ম্যাচ বলেন, বাংলাদেশ কোন ম্যাচগুলো জেতে দেখবেন আমরা আগে রান করি, কিছু স্কোর বোর্ডে রান করে সেটা ডিফেন্ড করি বোলার দিয়ে। তাই অবশ্যই আপনি শ্রীলঙ্কাকে পাঠালেন আগে ব্যাটিং করতে, ভালো, 150-160 নিচে প্যাকেট করতে পারলে খুব ভালো। কিন্তু তারা যদি অ্যাটাকিং ক্রিকেটটা খেলে, ওই ক্রিকেটটা খেলে যেটা শ্রীলঙ্কা খেলেনি এই 3 ম্যাচ সিরিজে, তাহলে বাংলাদেশের জন্য অনেক বড় বিপদ হবে। নেদারল্যান্ড সিরিজের আগে আমরা দেখেছি বাংলাদেশ পাওয়ার হিটিং প্র্যাকটিস করেছে। এই হংকংয়ের বিপক্ষে আপনি কতটুকু উন্নতি দেখতে পেরেছেন বাংলাদেশের পাওয়ার হিটিংয়ে? ইভেন আজকের ম্যাচে আপনি আসলে বাংলাদেশের সেই পাওয়ার হিটিংয়ের যে অনুশীলনটা, সেটা থেকে আসলে কি রেজাল্টটা দেখতে চান? আর রেজাল্ট দেখার বিষয় হচ্ছে, আপনি দেখেন শ্রীলঙ্কান পেসার একটু ভিন্নধর্মী একসময় বোলিং করেন, থুষারা নাম, তিনি বাংলাদেশের ওপেনারদের মধ্যে একজন উইকেট নিচ্ছেন, এটা মোটা দাগে আপনি ধরে রাখতে পারেন। কারণ তার বোলিং ফেস করতে আমাদের প্লেয়ারদের একটু কষ্ট হয়, আমরা দেখেছি তিনি হ্যাট্রিকও নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। হি বলস লুক লাইক মালিঙ্গা। এক্স্যাক্টলি, তাকে ওই ধরনের পেসার হিসেবে বিবেচনা করা হয়। এখন তিনি আপনাকে যদি প্রথমেই বাংলাদেশে 2-3 জন ব্যাটসম্যানকে আউট করে দেয়, তাহলে আমাদের মিডল অর্ডার এবং ফিনিশারদের দায়িত্ব থাকবে যে রানের চাকারা বড় করতে। এখন আমার যেটা মনে হয়, আমাদের দেশের ফিনিশাররা তখন বেশি কার্যকরী যখন আগে ব্যাটিং হয়। আগে ব্যাটিং হলে ধরেন যে ফিনিশার বলতে আমরা শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনেককে বোঝাচ্ছি, এই দুজন যদি 13-14 ওভার পর ক্রিজে নামেন, তারা কিন্তু ডর ভয়হীন ক্রিকেটটা খেলতে পারবে যে রান দরকার, আমরা তো এই টাইপের ক্রিকেট খেলি। বাট যখন আমরা চেস করতে যাব তখন কিন্তু মেন্টালিটি অন্যরকম থাকে, ক্রিজেও থাকতে হয়, আপনার মারতেও হয়। তাই খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে ভালো খেলার, আপনার যে প্রশ্ন ছিল যে বিগ হিটিং এর বিষয়টা, তানজিদ তামিম কদিন আগে প্রেস কনফারেন্সে বললেন যে তার কাছ থেকে আমরা বিগ হিটিং এক্সপেক্ট করব, এটা সে চায় না যে আমরা করি। তার মানে হি নোজ হাউ টু হিট সিক্সেস বাট নট বিগ সিক্সেস। অন দ্য আদার হ্যান্ড পারভেজ হোসেন ইমন কিন্তু বড় বড় ছক্কা হাঁকান। আপনি জানেন যে সে কিন্তু ফুল ব্যাট চালায়, বাংলাদেশের খুব রেয়ার ব্যাটসম্যান তিনি যে প্রত্যেকটা শটে ফুল ব্যাট চালায়, ব্যাট সুইং খুবই ফাস্ট। লিটন তো ক্লাসিক খেলেন, যে জানেন যে তার ছক্কাও খুব ক্লাসিক ধরনের হয়। তাওহিদ হৃদয়কেও আমি বলবো যে সে বড় হিটার না, স্পিনার পেলে সে চেতে যায়। আমি বিশেষ করে বলছিলাম যখন স্পিনাররা আসবে, হাসারাঙ্গার মতো স্পিনার, তখন তিনি কার্যকর। তো মোটা দাগে আপনি যদি পিঞ্চ হিটার বলেন, সেক্ষেত্রে আমি নাম্বার 1 পিঞ্চ হিটার ধরবো বাংলাদেশের হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, এবং আমি আজকের ম্যাচে তার ব্যাটিং পারফরমেন্সের জন্য অপেক্ষা থাকবো। সেকেন্ড হচ্ছে জাকের আলী অনি, এবং থার্ড হচ্ছে পারভেজ হোসেন ইমন। তাই এই 3 জনের কাছ থেকে আপনি বিগ হিটিং এক্সপেক্ট করতে পারেন। আপনি রিশাদ হোসেনকে ভুলে যাচ্ছেন? রিশাদ হোসেন না, অবশ্যই সে যখন দেখা যায় তার পরিসংখ্যান, তার একটা চমৎকার 50 ইনিংস আছে শ্রীলঙ্কার বিপক্ষে, যখন হাসারাঙ্গা বল করতে আসেন, আজ থিকশালাও খেলতে পারেন, তো 2 স্পিনার থাকতে পারে। এখন সবসময় তো পরিসংখ্যান যায় না, আর রিশাদ তো অলরাউন্ডার বলা যায়, কিন্তু আপনি তার সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমনের সাথে ব্যাটিং কম্পেয়ার করতে পারবেন না। তাই স্পেসিফিকভাবে তুলনা করলে এই 3 জনকেই আসলে আজকের ম্যাচে সবচেয়ে পাওয়ার হিটিং ব্যাটসম্যান বলে আমি মনে করি। স্টার টু ওয়াচ কাকে রাখতে যাচ্ছেন? শ্রীলঙ্কা বাংলাদেশ 2 টিম থেকে, হ্যাঁ, 2 দল থেকেই। শ্রীলঙ্কার প্লেয়ার টু ওয়াচ হচ্ছে নিশাঙ্কা,
ভেরি প্রমিসিং ক্রিকেটার, ওয়ার্ল্ড ক্রিকেটের টপ কয়টা ব্যাটসম্যানের মধ্যে তিনি একজন, অনেক আন্ডাররেটেডও বটে। ডাবল সেঞ্চুরি আছে ওয়ানডেতে। এক্স্যাক্টলি। তো নিশাঙ্কা ফ্রম শ্রীলঙ্কা ব্যাটসম্যান। বোলার অবশ্যই আমি ধরবো নোয়ান তুষারা, তিনি খুব ভালো বল করে থাকেন। বাংলাদেশের ক্ষেত্রে শ্রীলঙ্কা যেহেতু শরীফুল থাকলে আমার একটু ভালো লাগতো, কিন্তু উইনিং স্ট্রিক ব্রেক করবেন হয়তো। আজ আমাদের শেখ মেহেদী, তাসকিন আহমেদ আগের দিন ভালো বল করেছে, মুস্তাফিজের উইকেটটা খুব গুরুত্বপূর্ণ। সো আই এম কাউন্টিং মুস্তাফিজ টুডে ফ্রম বাংলাদেশ বোলার পার্সপেক্টিভ। এবং ব্যাটিংয়ে বাংলাদেশের তরফ থেকে আমরা আমার প্রেডিকশন থাকবে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। আমার স্টার্ট ওয়াচ যদি আমি রাখতে চাই তাহলে আমার স্টার্ট ওয়াচে থাকবেন হচ্ছে তানজিদ হাসান তামিম, এবং বোলিংয়ে থাকবেন তানজিম হাসান সাকিব তামিমকে আমি হচ্ছে রাখবো। আর যদি শ্রীলঙ্কার কথা বলেন তাহলে হচ্ছে সেই ওপেনার প্রথম নিশাঙ্কা, আর হচ্ছে যদি বোলারের কথা বলেন তাহলে যে কোনো একজন হাসান। আচ্ছা, লাস্ট আমি এটা প্রশ্ন করি আপনাকে, টসে কে জিতবে বলেন? টস বাংলাদেশ জিতবে এবং টস জিতে ব্যাটিং নেবে। আচ্ছা, এটা যদি হয় তাহলে খুবই খুশি সংবাদ। বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নিলে দর্শকরা অনেক খুশি হবে সেটা দেখার জন্য। আপনার প্রেডিকশন কি, টস কে জিতবে এবং টস জিতে আসলে কি করবে? টস কে জিতবে এটা আমি বলতে পারবো না, তবে আমি এটা শিওর বাংলাদেশ টসে জিতলে ব্যাটিং করবে না, এটা আমি বলতে পারি। ওয়েল দর্শক, সবকিছুই এখন আমাদের প্রেডিক্টেড হয়ে গিয়েছে। এখন আমরা অপেক্ষা করব টসের, এবং তারপরে আমরা আবারও চলে আসব আমাদের নতুন একটি শো নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন এশিয়া কাপের। ধন্যবাদ সবাইকে।